এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথ এসেছিল তার একটি সেটে সেই ম্যাথগুলি এসেছিল, মানে আরআরবি গ্রুপ ডি তো একাধিক সেটে হয়, তার মধ্যে একটি সেটের যে ম্যাথগুলি এসেছে সেগুলি আমরা আজকে সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির ওপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে এবং সায়েন্সের উপরও ক্লাস করানো হয়েছে। তবে দেখো আজকে ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। এখানে প্রথম অঙ্ক দেওয়া রয়েছে পাই চার্টের উপরে। পাই চার্টে বলা হয়েছে, এটা কোশ্চেন নং 3 ছিল, কোশ্চেন দিয়ে তোলা হয়েছে, এটা কোনো ব্যাপার নয়। 2015 সালের বিভিন্ন শীর্ষে XYZ সংস্থা ব্যয় করেছে, যেটা এখানে ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। যদি XYZ সংস্থাটি বিভিন্ন শীর্ষে মোট 100 লক্ষ কোটি টাকা ব্যয় করে থাকে, তবে তাহলে আর এবং ডি এর উপর কত টাকা খরচ করেছে লক্ষ কোটিতে আমাকে নির্ণয় করতে বলেছে। আর এবং ডি তোমাকে এখন পাই চিত্রের মধ্যে খুঁজতে হবে আর এন্ড ডি কোথায় রয়েছে। আর এন্ড ডি রয়েছে এই বড় পোর্শনটা, এটা 40%, তার মানে 40% ভ্যালু বের করতে হবে। টোটাল ইনকাম কত ছিল, মোট আয়, ব্যয় কত ছিল কোম্পানির, 100 লক্ষ কোটি টাকা। এটা হলো 100 লক্ষ কোটি, তার 40% হলো আর এন্ড ডি, তার মানে 40% বের করলেই অ্যান্সার আমাদের। তাহলে 100 40% তো 40 হবে, 40 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। সুষম সপ্তবহুভুজ ক্ষেত্রে সপ্তপার্শ্ব বহুভুজ অন্তঃকোণগুলি সমষ্টি কত? মোদ্দা কথা, একটা সুষম বহুভুজ তার বাহু সংখ্যা 7, তবে সেই বহুভুজের ভেতরের কোণগুলির সমষ্টি কত হবে? মনে করো আমি চতুর্ভুজ দিয়ে বোঝাচ্ছি, মনে করি চতুর্ভুজের বাহু সংখ্যা কত? 4টা, মানে 4টা বাহু সমান। তবে এই চতুর্ভুজের প্রতিটি ভেতরের কোণগুলোর সমষ্টি কত হবে? সেরকম চতুর্ভুজ না দিয়ে এখানে দিয়েছে সপ্তভুজ, মানে 7টা বাহু বিশিষ্ট কোন একটা বহুভুজের ভেতরের কোণগুলি যোগ করলে কত পাবো তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ভেতরের কোণগুলি নির্ণয় করার, অন্তঃকোণগুলি সমষ্টি নির্ণয় করার ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা তোমাকে জানতে হবে। এটা সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলি সমষ্টি বের করার ফর্মুলা হলো 2 × n-2 × 90 ডিগ্রি। এটা হলো টোটাল সাম ভেতরের কোণগুলো। তাহলে n মানে বুঝতে হবে তোমাকে কি বাহুর সংখ্যা, তাহলে সপ্তভুজ বুঝেছে মানে সব 7টা বাহু থাকবে, তাহলে n এর জায়গায় আমরা পুট করব 7। তাহলে 2 × 7 - 2 × 90 ডিগ্রি, 7 থেকে 2 গেলে 5, 5 দোকানে 10 × 90, 900 ডিগ্রি হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। নিম্নলিখিত তালিকাতে 3 বছর ধরে জেলা পর্যায়ে নির্বাচনের 3টি ক্রীড়া শিক্ষায়তনের ফলাফল দেখানো হয়েছে। এ বি সি। 2012 সনে কে কত পেয়েছে, 2013 সনে কার ফলাফল কি, 2014 সনে কার ফলাফল কি। এখন বলছি শিক্ষায়তনে সি এর জন্য 2014 সালে কয়টি নির্বাচন করা হয়েছে? সি এর জন্য 2014 সন। 2014 সনের দিকে লক্ষ্য করবে তোমরা, কার ক্ষেত্রে বলেছে? সি এর ক্ষেত্রে। সি এর ক্ষেত্রে 2014 সনে, তাহলে কত হবে? 9 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন বি। 1/5 থেকে একটি ভগ্নাংশ বিয়োগ করলে ফলাফল 1/12 হয়, তবে ভগ্নাংশটি কত? তাহলে জানি না আমি ভগ্নাংশটি কত, আমি ধরলাম ভগ্নাংশটি x/y। তাহলে 1/5 থেকে বিয়োগ করতে বলেছে, তাহলে 1/5 - x/y = 1/12। তাহলে আমাকে ভগ্নাংশটি কত হবে তা নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে ভগ্নাংশটি কত হবে, x/y এর ভ্যালু আমাকে বের করতে, তাহলে x/y এর ভ্যালু হবে 1/5 - 1/12। এবার তুমি লসাগু করে দাও, 5×12 = 60, 5×12 = 60, 5×12 = 60। ক্লিয়ার? 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7/60 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। সমু তার টাকার 1/4 বই কিনে 1/8 খাবার কিনতে খরচ করে। যদি তার কাছে এখন 40 টাকা থাকে, তাহলে তিনি খাবারের জন্য কত টাকা খরচ করেছিলেন? এই টাইপের অঙ্ক থেকে আমি ধরে নেব। দেখো এখানে কি দেওয়া রয়েছে, 4 আর 1/4 বইয়ের জন্য আর 1/8 খাবারের জন্য। তাহলে আমি ধরবো টোটাল কত ছিল, সেটা 4 আর 8 এর এলসিএম নেব। 4 এর এলসিএম হলো 8, টোটাল ইউনিট ছিল 8। তাহলে 8 এর মধ্যে টোটালটার মধ্য থেকে সে বই কেনার জন্য টোটাল খরচ 8 বললাম, টোটাল এক্সপেন্ডিচার ধরলাম 8। এর মধ্যে বই কিনেছে কত, 1/4, তাহলে 8 এর 1/4, তাহলে 8 এর যদি 1/4 করলে 2 হবে, বইয়ের জন্য গেল বুক। খাবারের জন্য গিয়েছে 1/8, তাহলে 8 এর 1/8 করলে তাহলে কত হবে, 1, এটা হবে ফুডের জন্য। তাহলে পড়ে থাকলো আর কত, 2 একে 3 হয়ে গেল, পড়ে থাকলো 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সে কি করবে, যদি তার কাছে এখন 40 টাকা না অবশিষ্ট টাকা, এটা হলো রিমেইনিং হলো 5 ইউনিট। এই রিমেইনিং এর ভ্যালু দেওয়া রয়েছে 40, তাহলে আমি বলতে পারি 5 এর ভ্যালু 40, 1 এর ভ্যালু এখানে হবে 8। আমাকে বের করতে বলছে তার খাবারের জন্য কত খরচ হয়েছিল। খাবারে কত হয়েছিল ধরেছিলাম আমরা,
1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হচ্ছে। 1 ইউনিট ভ্যালু আমাদের তো বেরিয়ে গিয়েছে 8, 8 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন বি। 66, 198 আর 154 গসাগু কত সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। 66, 198 আর 154, তাহলে গসাগু মানে কি? গসাগু কথা সবচেয়ে বেসিক হলো সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 66, 198 এবং 154 তিনটাকেই ভাগ যাবে, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে সেটাই হবে এই তিনটির গসাগু। এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমরা ডাইরেক্ট গসাগু না করে অপশনের দিয়ে একটু তাকাবে, একটু লক্ষ্য করো অপশনগুলোতে দেওয়া রয়েছে 44, 66, 22, তাহলে কোন সবচেয়ে বড় সংখ্যা এই চারটার মধ্যে সবচেয়ে বড় যেটা হবে যেই সংখ্যা দিয়ে তিনটেই ভাগ যাবে সেটাই হবে এই অঙ্কের গসাগু, এই সংখ্যাগুলোর গসাগু। সেটা আমাকে চেক করতে হবে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো দেখি, এই প্রত্যেকটা সংখ্যাই 11 দিয়ে ভাগ যায়, 6 11 66, 11কে 11, 19 থেকে 11 গেলে কত হয় 8, 8 11 88, 11কে 4, মানে এই তিনটি সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যে অপশনগুলোর মধ্যে থাকবে যে সংখ্যাটা আমরা পাবো গসাগু সেই সংখ্যাটা অবশ্যই 11 গুণিতক হতে হবে। তাহলে 11 গুণিতক কোনটা রয়েছে? সবগুলোই দেখো 11 গুণিতক, তাহলে বোঝা গেল তার মানে সবগুলো অপশন হতে পারে আমাদের। এখন আমাকে আর একটু ভিতরের দিকে যেতে হবে অঙ্কে। তাহলে কি দেওয়া রয়েছে 66, তাহলে দেখো আমি যদি 44 নিয়ে ট্রাই করি, 44 এর মধ্যে 4 রয়েছে, 66 এর মধ্যে 6 রয়েছে আর 22 এর মধ্যে 2, তাহলে দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, দেখো প্রত্যেকটা সংখ্যা দেখো 6 6 যোগ করলে কত হয় 12, আর 9 একে 10 18, 5 একে 10, 5 4 9 একে 10, 5 4 9 একে 10 সরি। তাহলে এই যে তিনটা সংখ্যা রয়েছে এই তিনটা সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে কিন্তু বিভাজ্য নয়। দেখো এটা 3 দিয়ে বিভাজ্য, এটা 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 154 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে বোঝা গেল এই সংখ্যাগুলোর গসাগু 3 রিলেটেড হবে না। 3 রিলেটেড দেখো 66 এর মধ্যে 3 লুকিয়ে রয়েছে, এটা হওয়ার সম্ভাবনা নেই। আর 33 এর মধ্যে 3 লুকিয়ে রয়েছে, 3 এখন যদি ভাগ যাবে এটা হওয়ার সম্ভাবনা নেই। তার মানে বোঝা গেল তাহলে আমরা 3 দিয়ে সবগুলোকে ভাগ যায় না, দুটোকে ভাগ যায়। 3 দিয়ে যদি সবগুলোকে ভাগ যায় তাহলে এগুলো হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে আমাদের পড়ে রইলো এখন কি 44 আর 22। এখন দেখো 44 আর 22 এর মধ্যে কি হবে, আর 44 এর মধ্যে কি লুকিয়ে রয়েছে 4, 4 দিয়ে তো 66 কে ভাগ যায় না, তার মানে 44 হবে না। তার মানে 22 এর মধ্যে 11 পেয়ে গেছে আর 2 থাকবে, 2 দিয়ে সবগুলোই ভাগ যাচ্ছে, তার মানে এদের গসাগু হবে 22। দুটি পাইপ এক্স এবং ওয়াই একটি ট্যাঙ্কে যথাক্রমে 32 মিনিট ও 16 মিনিটে ভর্তি করে, যদি দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয় ওয়াই কে কতক্ষণ পর বন্ধ করা দরকার যাতে ট্যাঙ্কটি 20 মিনিটে পূর্ণ হয়? তাহলে এক্স একটা ট্যাঙ্কের পাইপ আর একটা ওয়াই, ঠিক আছে দুটো পাইপ। তাহলে এক্স হলো 32 মিনিটে ভর্তি করে ট্যাঙ্কটিকে আর ওয়াই পাইপ ভর্তি করে 16 মিনিটে। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজটা তো আমরা বের করে নিতে পারি, সেটা হলো 32 লসাগু করে দেবে। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি হবে কত 32 ভাগ 32, দ্বিতীয়টা 16 দোকানে 32। তাহলে এতটুকু বোঝা গেল এটা টোটাল ইউনিট আর এটা হলো এফিসিয়েন্সি। এবার প্রশ্নে আসি, যদি দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয়, দুটোকে একসঙ্গে খোলা হলো, ওয়াই কে কতক্ষণ পর বন্ধ করা হবে যাতে 20 মিনিটে এই ট্যাঙ্কটি পূর্ণ হয়? তাহলে 20 মিনিটে যদি ট্যাঙ্কটা পূর্ণ হয় ওয়াই কে তো বন্ধ করা হবে, তাহলে সময় কে কাজ করেছিল এক্স, তাহলে এক্স যদি এক্স তাহলে 20 মিনিট ধরে এক্স কাজ অবশ্যই করেছিল। তাহলে এক্স 20 মিনিটে কতটা ইউনিট কাজ করলো 20 হলো টাইম, আর এর এক্স এর এফিসিয়েন্সি হলো 1, তাহলে 20 × 1, তাহলে 20 ইউনিট কাজ অলরেডি হয়ে গিয়েছে। বাকি রইলো আর কত ইউনিট, 32 এর থেকে 20 বিয়োগ করে দাও, 32 থেকে 20 বিয়োগ করলে আমরা পাবো 12 ইউনিট। এখন 12 ইউনিট কাজটা কে করবে? 12 ইউনিট কাজটা করবে হলো এখন কে বলছে কতক্ষণ পর ওয়াই কে বন্ধ করে দেওয়া ছিল, তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে টাইম, তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে সঠিক উত্তর, অপশন এ। 45 জন লোক একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, 36 জন ব্যক্তি ওই কতদিনে সেই কাজটি সমাপ্ত করে? ওই নিয়মের অঙ্ক। তাহলে 45 জন লোক যদি একটি কাজ 12 দিনে করে তাহলে একজনের বেশি সময় লাগবে, 45 × 12। এখন বলছে 36 জনের কত সময় লাগে, 36 দিয়ে ভাগ করো, 36 3 12 36, 3 15 45, তাহলে 15 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। এক্স ও ওয়াই এর মান দশমিকে সংখ্যা পর্যন্ত যথাক্রমে এত এত, তবে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত? তাহলে এক্স বাই ওয়াই, এক্স এর ভ্যালু 6.5 আর ওয়াই এর ভ্যালু 1.3, তাহলে ভাগ করে দাও, 5 13 65, 5 হবে সঠিক উত্তর, অপশন এ। বলছে এত ও এত এর সমষ্টি কত? যোগফল নির্ণয় করতে বলেছে, 5/12 প্লাস 12/5, এই দুটোর এলসিএম করতে হবে 60, 5 5 25, 12 12 144, তাহলে 169/60 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। 1051 এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে 33 দ্বারা সম্পূর্ণ করতে হচ্ছে? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক।
দেখো 1051 সঙ্গে বলছে সর্বনিম্ন কত যোগ করলে, কোনো সময় বলতে পারো কত বিয়োগ করলে সংখ্যাটি 33 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তাই সেই জন্য আমি কি বিভাজ্যের কথা বলেছি, তাহলে প্রথমে ভাগ করে দেই, ভাগ তো এটা মিলবে না, নিশ্চয়ই কিছু যোগ করতে হবে, তারপরেই ভাগ যাবে। তখন 1051, তাহলে এটা 1 হবে। আমি 3 দিয়ে দিলাম, 3 × 3 = 99, 33 15 থেকে 9 গেলে 6, হাতের হলো 1, 10 মিলে গেল, ঠিক 61। তাহলে 61 33 কে 33, 11 থেকে 3 বিয়োগ করলে 8, 6 থেকে 4 বিয়োগ করলে 2। তাহলে বলছে কত যোগ করলে, তাহলে দেখো 33 আর এখানে অবশিষ্ট কত রইলো 28, তাহলে এর থেকে যদি আমি একে বিয়োগ করি কত পাবো 5। তার মানে 1051 এর সঙ্গে যদি আমি 5 এক্সট্রা আরো অ্যাড করে দেই, তখন সেই 1051 এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি 1051 + 5 যা বেরোবে মানে 1056, সেই সংখ্যাটা 33 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে 5 আমাকে সর্বনিম্ন যোগ করতে, কিন্তু আমাদের অপশনের মধ্যে 5 নেই, তখন আমি কি করব, তখন আমাকে দেখতে হবে কত দিয়ে তুমি ভাগ করলা। 5 যদি থাকতো আমি 5 টিক করতাম, কিন্তু অপশনে 5 নেই, তখন কত দিয়ে ভাগ করছো 33, 33 সঙ্গে 5 অ্যাড করো, 33 আর 5 38, মানে 38 যোগ করতে হবে আমাকে। অপশন সি হবে সঠিক উত্তর। কেননা কি 5 তো এখানে কি হচ্ছে যোগ করলে হয়, 5 যোগ করার ফলে মানে 1051 এর সঙ্গে তুমি 5 যোগ করে দিলে, তাহলে কত পাবো 1056। এটা তো 33 দিয়ে এখন অবশ্যই ভাগ যাবে, কিন্তু এখন বলছে আরো এক্সট্রা কত, 5 তো যোগ করার জন্য ভাগ গেল, কিন্তু 5 তো অপশনে নেই, আরো বড় অপশন দিয়েছে, মানে আমি যদি আরো এক্সট্রা 33 যোগ করে দিলে কত হয়, আলটিমেটলি 33 + 38, আলটিমেটলি 38 যদি যোগ করি এটার সাথে, তখনই সেই সংখ্যাটা কি 33 দিয়ে ভাগ করলে মিলবে। এই হলো লজিক। আর যদি কত বিয়োগ করলে, তাহলে আমাদের অ্যান্সার ডাইরেক্ট হতো 28 বিয়োগ করলে। একটি ছাত্রাবাসে 150 জন ছাত্রের 22 দিনের জন্য এত কেজি গম মজুত করা রয়েছে। 5 দিন পর আরো 14 জন ছাত্র সে যোগ দেয়। যদি সব ছাত্র প্রতিদিন একই পরিমাণ খাবার গ্রহণ করে, তাহলে অবশিষ্ট গম কতদিনে চলবে। দেখো এখানে সবাই তো সমানভাবে খাবার গ্রহণ করে, তার মানে এখানে গমের কাজ কোনোটা নেই, যতটা ভ্যালু দেওয়া আছে এটা কোনো আমাদের কাজেই আসবে না। তার মানে আমার ছাত্র সংখ্যা আর দিন সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তাহলে 105 জন ছাত্রের 22 দিনের জন্য খাবার মজুত ছিল, এটা স্টুডেন্ট আর এটা হলো টাইম। তারপরে বলছে 5 দিন পর, তাহলে 5 দিন অলরেডি চলে গেল, তাহলে 22 থেকে যদি 5 যায় তাহলে হবে 17, পর আরো 14 জন যোগ দিল, তাহলে 105 + 14, তাহলে এখন আলটিমেট টোটাল দাঁড়ালো 119 জন। এখন বলছে সেই গম আর কতদিন যাবে, তাহলে 105 জন লোক সংখ্যা আর কি সময়, মানে ছাত্র সংখ্যা সময়, মানে লোক সংখ্যা সময় সঙ্গে ব্যস্ত সংখ্যা, তাহলে 105 জনের খাবার যায় 17 দিন। তাহলে একজনের নিশ্চয়ই কি যাবে, কম না বেশি, বেশি যাবে, তাহলে 105 × 17, তাহলে 119 জনের কত যাবে। এই হলো অঙ্ক। 17 দিয়ে কাটাকাটি 7, 7 × 15 105, তাহলে 15 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন বি। পরেরটা দেখো, একটা সিরিজ দেওয়া রয়েছে আমাদের -3, -8, -13 আর -18 এরকম করে ডট ডট করে চলছে। এরকম বলছে প্রথম এরকম 10টা সংখ্যা থাকবে, -3, -8, 13, -18, তারপর কত হবে, তাহলে -5, দেখো 5 করে বাচ্চা না, 5, 5, 5, তার -23 হবে পরেরটা, এরকম করে চলতে থাকবে। এরকম তারপরটা হবে -28, এমন করে চলতে চলতে এরকম 10টা সংখ্যা আমাকে নিতে বলেছে, 1, 2, 3, 4, 5, 6, এরকম আরো 4টা নিব, তারপরে যোগ করলে কত হবে সেটাই আমাকে বের করতে বলেছে। এর মধ্যে কথা হলো সব যদি আমরা এইভাবে বের করে সময় নষ্ট হবে, শর্টকাটে কিভাবে করতে পারবো এই অঙ্কটা। দেখো দেখো এই টাইপের অঙ্ককে দেখো কত করে বাড়ছে, 5 করে বাড়ছে, মানে বৃদ্ধিটা সেম। এই টাইপের প্রগতিকে বলা হয় সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা কিছু লজিক ইউজ করতে পারি সাম বের করার জন্য। সেই ফর্মুলা হলো Sn = n/2 a + l। তবে যদি কোনো একটা সিরিজ সমান্তর প্রকৃতি থাকে, সমান্তর প্রকৃতি মানে দুজনের গ্যাপটা মানে বিয়োগফলটা সবসময় সমান, মানে সমান হারে বাড়বে। যদি সমান্তর প্রকৃতি থাকে তখন সাম বের করে আলটিমেটলি এই রাশিটার এই সিকোয়েন্সটা সিরিজটার সাম বের করার ফর্মুলা হলো n/2 a + l। তাহলে a আর l মানে কি, a মানে হলো প্রথম পদটি আর l মানে হলো শেষ পদটি। তার মানে আমাকে এই সিরিজের প্রথম আর শেষ পদ আমাকে বের করতে হবে। n মানে কি, টোটাল কতগুলো সংখ্যা রয়েছে, সংখ্যা রয়েছে এখানে 10, তাহলে n এর মান আমরা বসাবো 10, তাহলে 10/2। এ মানে প্রথম পদ আমাদের জানা, তবে আমাকে বের করতে হবে কি শেষ পদটা কি ছিল, মানে দশমতম পদটা কি সেটা বের করতে হবে। এটা জন্য একটু তোমাকে লজিক বুঝতে হবে। 10টি সংখ্যা যদি হয় তাহলে গ্যাপ কতগুলি হবে, 9টি। তুমি দেখো 3টি সংখ্যা হলে গ্যাপ কতগুলি হয়, যে একটা গ্যাপ, এই যে দুটো গ্যাপ, 10টি সংখ্যা গ্যাপ নিশ্চয়ই একটা কম হবে, তাহলে 9টি গ্যাপ।
9টি গ্যাপ থাকবে, 9টি গ্যাপ, আর একটি গ্যাপের মধ্যে ডিস্টেন্স কত 5 করে, তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত 5 নং 45, তাহলে মাইনাসে সব হচ্ছে, তাহলে -45, আর প্রথমটা যদি -3 থাকে তার থেকে -45 দূরে, তার মানে -48 হবে শেষ আমাদের পদটা, শেষ পদ হলো আমাদের -48। এবার তোমরা বের করবে, তাহলে -48, তাহলে 2 দিয়ে কাটাকাটি 5, তাহলে -51। এবার সামনে একটা মাইনাস যাবে, 5 অক্ষে 5, 5 5 25, -255 হবে এই অঙ্কের সঠিক অপশন সি। 5 বছরের জন্য অর্থ বিনিয়োগ করলে সুদে আসলে এত টাকা হয়, সুদের হার যদি আগের তুলনায় 2% বাড়ে তবে সুদ আসল মোট এত হয়, তাহলে প্রকৃত মূলধন কত ছিল? তাহলে প্রকৃত মূলধন মনে করলাম পি ছিল, তাহলে প্রথম 5 বছরের ক্ষেত্রে সুদে আসলে মোট কত টাকা হয়েছিল 5250 টাকা, এবং সুদের হার বললো যত পার্সেন্টেজ ছিল রেট অফ ইন্টারেস্ট সেটা 2% বৃদ্ধি পেল, তাহলে সুদে আসলে মোট কত হবে এখন 5600। তাহলে 2% বাড়ার জন্য কতটা সুদ বাড়লো সেটা তুমি লক্ষ্য করে নাও, তাহলে বিয়োগ করতে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবে, মনে রাখবে 0 0ই, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 350 টাকা বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল? যেহেতু রেট অফ ইন্টারেস্ট বাড়লো। এটা কত বছরে বাড়লো 5 বছর, তাহলে 5 দোকানে মানে বাড়লো 2%, তাহলে 5 বছরের ক্ষেত্রে তাহলে আলটিমেটলি কত হবে 5 দোকানে 10%, এই 10% এর ভ্যালু হলো আমাদের এত। তাহলে আমাদের প্রিন্সিপাল বের করতে বলছে, প্রিন্সিপাল মানে মূলধন, প্রকৃত মূলধন মানে 100 এর ভ্যালু, 10% যদি 350 হয় তাহলে 100% কত, পাশে একটা শূন্য বসিয়ে দিলাম, এই যে 100% 350 এর পাশে একটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল ঝামেলা শেষ, 3500। পরেরটা সিম্পলিফিকেশন, বদমাস নিয়ম অনুযায়ী করব আমরা। 138 ভাগ 35 মাইনাস 53 মাইনাস, এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এই দেখো ভাগটা আগে করে নিই, 8 নং 72, তাহলে 89 থেকে যদি আমরা এখন দেখো 8 নং 72, তাহলে ভাগের কাজ হয়ে গেল, তারপরে গুণের কাজ করতে হবে, 6 টা 48, তাহলে 89 মাইনাস 48, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, 138 ভাগ 35 মাইনাস 53 মাইনাস 9 থেকে 8 গেলে 1, 8 থেকে 4 গেলে 1, 8 একে 9, 8 আর 4 8, সেকেন্ড ব্র্যাকেট করে দাও, 138 ভাগ 35 মাইনাস 3 এর থেকে 1 গেলে 2, 5 এর থেকে 4 গেলে 1, তাহলে 138 ভাগ 23, তো 6 দিয়ে মিলবে, তাহলে 6 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন বি। একটি গোষ্ঠীর 5টি ক্ষুদ্রতম সংখ্যার গড় 18, গোষ্ঠীর সকল 13টি সংখ্যার গড় 20, তবে 8টি বৃহত্তম সংখ্যার গড় কত? তাহলে 5টির গড় 18, তাহলে টোটাল কত 5টির 590, 13টির গড় 220, তাহলে 13টি টোটাল কত 13 দোকানে 26, 260 টোটাল, তাহলে 13টার থেকে যদি 5টা যায় পড়ে থাকবে 8টা, সেই 8টার আমাদের গড় বের করতে বলেছে, তাহলে 8টার সাম কত আগে বের করে নিই, 0 0ই, 16 থেকে 9 গেলে হবে 7, হাতে হলো 1, 170, তাহলে 8টার সাম হলো 170, তাহলে 8টার গড় কত ভাগ করে দাও 8 দিয়ে, 70 ডিভাইডেড বাই 8, তাহলে 8 দোকানে 16, 70 থেকে 16 গেলে 1, 10, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 2 20, 20 হলে 8 দোকানে 16, 4 40, 5 8 40, তাহলে 21.25 হবে সঠিক উত্তর এই অঙ্কের। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক, দেওয়া রয়েছে কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1.24, এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলছে কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কয়ার থিটার মান কত। এই অঙ্কটা করার জন্য আমাদের এই ফর্মুলা কাজে লাগবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমি বলতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা, এই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে কোসেক টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে আমরা কোসেক স্কয়ার থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটার মানে 1 প্লাস কট স্কয়ার থিটা গেল, এটা তো 4 না কোসেক স্কয়ারের মানে, কিন্তু আবার একটা কি 4 রয়েছে, তার মানে এখানে 2 দিতে হবে মেকআপ করার জন্য, মাইনাস একই রকম কোসেক স্কয়ার থিটা মানে হলো
1 প্লাস কট স্কোয়ার থিটা, আবার 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এই পাশে যা ছিল তাই বসবে 1.24। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, স্কোয়ার, এই যে স্কোয়ার কট স্কোয়ার থিটা গেল, আর আমাদের কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট, তাহলে 1 প্লাস 2 কট স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেলাম। তাহলে স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার 1, 2ab 2 এর মান হলো 1, a 1 আর b এর মান cos স্কয়ার, তাহলে 2ab হয়ে গেল, আর তারপরে b স্কয়ার মানে cot স্কয়ার তার স্কয়ার করতে হবে, cot টু দি 4 হবে, -1 মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে এটার ভ্যালুই থাকবে আবার 1.2 করে, তাই সমান সমান দিয়ে বুঝিয়ে দিলাম। এটা 11 না, কিন্তু এটা আসলে 1.24 এটা মান। তাহলে দেখো 1 1 1 কাটাকুটি চলে গেল, আর এখানে আমরা পেলাম হলো cot স্কয়ার থিটা, আর পড়ে থাকলো cot টু দি পাওয়ার 4 থিটা। এখন এর ভ্যালু কত, এইটাই থাকবে, মানে সমান সমান যেটা আছে সেটাই, তার মানে 1.24। সঠিক উত্তর হবে 1.24, অপশন এ। একটি ট্রাক্টর তার যাত্রা 36 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলে 10 ঘন্টা শেষ করতে হবে, যদি একই দূর ট্রাক্টরটিকে 8 ঘন্টা শেষ করতে হয়, ট্রাক্টরের গতিবেগ কত? তাহলে টোটাল ডিসটেন্সটা আগে বের করে নাও, 36 × 10, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, সেই দূরত্বই অতিক্রম করে 8 ঘন্টায়, এটাই হলো স্পিড। তাহলে কাটাকাটি করে দাও, 4 নং 36, 4 দোকানে 8, 5 নং 45 কিলোমিটার/আওয়ার হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন সি। এটা খুব ভালো অঙ্ক। একটি চোঙের উচ্চতা তার তলের ব্যাসার্ধের সমান, এটি ফাঁপা গোলকের বাহ্যিক ব্যাসার্ধ চোঙের তলের ব্যাসার্ধের সমান হয়, সেখানে তাদের অভ্যন্তরীণ ব্যাসার্ধ বাহ্যিক ব্যাসার্ধের অর্ধেক হয়, ফাঁপা গোলকের আয়তনের সাথে চোঙের আয়তনের অনুপাত কত? তাহলে চোঙ মানে সিলিন্ড্রিক্যাল ফিগার, এটা হলো চোঙের ফিগার। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা তোমাকে বলছে, যেহেতু আয়তন রিলেটেড অঙ্ক, তাহলে চোঙের ফর্মুলা আয়তন বের করার হলো πr²h, কিন্তু কন্ডিশন কি দিয়েছে, চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তাহলে এর উচ্চতা যদি h ধরি আর ব্যাসার্ধ যদি r ধরি, তাহলে আমি বলতে পারি চোঙের ক্ষেত্রে h = r, তাহলে h এর জায়গায় আমি r পুট করতেই পারি, তাহলে v = πh এর জায়গায় r বসিয়ে দিলাম, তাহলে r² গুণ করলে r³, তাহলে এটা চোঙের আয়তন আমরা বের করে নিলাম। এবার আমাকে বের করতে হবে ফাঁপা গোলকের আয়তন, গোলক মানে এই ফিগার, এই যে মাঝখানের অংশ, মাঝখানের অংশ, কিন্তু গোলকের দুটো ব্যাসার্ধ রয়েছে, বাহ্যিক আর ভেতরের, বাইরের আর ভেতরের ব্যাসার্ধ আমি অর্ধেকটা নিয়ে বোঝাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি বলছে এখন কন্ডিশন, একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধটি চোঙের ব্যাসার্ধের সমান, ফাঁপা গোলকের বাহ্যিক ব্যাসার্ধ নেই, যে বাইরের ব্যাসার্ধটা, যে বড় ব্যাসার্ধটা, কি বলছে চোঙের একটি বাহ্যিক ব্যাসার্ধটি চোঙের তলের ব্যাসার্ধের সমান, চোঙের ব্যাসার্ধ কত r, তাহলে বাহ্যিক ব্যাসার্ধ হবে r গেল। আর ভেতরেরটার ব্যাসার্ধ যদি আমরা বলি, যে ভেতরের পোর্শনটা ছোটটার যদি ব্যাসার্ধ বলছে কি বাহ্যিক ব্যাসার্ধের অর্ধেক r/2, আশা করি বোঝা গেল। কন্ডিশন যেভাবে দিয়েছে আমাকে সেভাবে আগাতে হবে। তাহলে একটা গোলক ছিল, সেটা কি ফাঁপা টাইপের গোলক, ফাঁপা টাইপের গোলকের বাহ্যিক ব্যাসার্ধটা, দু ধরনের ব্যাসার্ধ থাকবে, ফাঁপা বাইরের ব্যাসার্ধটা বলেছে চোঙের ব্যাসার্ধের সমান, সেটা হলো r, চোঙের ব্যাসার্ধ r, সেটা rই হবে, আর এই যে ভেতরের ব্যাসার্ধটা হলো চোঙের ব্যাসার্ধের কি অর্ধেক, সেটা হবে r/ বাহ্যিক ব্যাসার্ধের অর্ধেক, তার মানে r/2। আমরা পেয়ে গেলাম দুটো ব্যাসার্ধ। এখন এই যে গোলকটা রয়েছে ফাঁপা গোলকের, তার আয়তন বের করতে হবে। তাহলে ফাঁপা গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই r1³ মাইনাস r2³। তাহলে 4/3 তো ফর্মুলা সেটা বসবেই, এখানে পাই বসবে, r1 মানে বাইরের ব্যাসার্ধটা, বাইরের ব্যাসার্ধ r, তাহলে r³ আর ভেতরের ব্যাসার্ধ হলো r/2, তার অর্ধেক, তার মানে r³/2 মানে 8, আশা করি বোঝা গেল। তাহলে 4/3 পাই, তাহলে যদি ক্যালকুলেশন করি 8 থেকে একটা 8 যাবে, তাহলে 7r³। এখন বলছে ফাঁপা গোলকের আয়তনের সঙ্গে চোঙের আয়তনের অনুপাত, মানে এই দুটোর অনুপাত করতে হবে। গোলকটাকে আগে বলছে স্ফেয়ার আর সিলিন্ডারের আয়তনের অনুপাত। তাহলে স্ফেয়ারের আয়তন আমরা বের করলাম 4/3 পাই 7r³/8, আর চোঙের বের করলাম πr³। এবার দেখো কাটাকাটি করো, এটার সাথে এটা কাটা, এই পাই কাটা,
4 দোকানে 8 কাটা, তাহলে আমাদের দাঁড়াবে 7 ইকুয়াল টু 3 দোকানে 6, 7:6 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন সি। কৌশিক 180 টাকা একটি খেলনা কেনে, এত টাকায় বিক্রি করে তার লাভ কত? তাহলে লাভটা বের করতে হবে, বিয়োগ করতে হবে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে 0.5022, 10 থেকে 8 বিয়োগ করলে 2 2 2 0, 22.50, এটা আমাদের লাভ প্রফিট। তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইস 180 ইন্টু 100, এটাই হলো প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা। এর নিচে একটা 100 যাবে, এই শূন্য কাটো, 2 2 4 5 9 9 দিয়ে যাচ্ছে, 9 দোকানে 18 8, 9 দোকানে 18, 4 45, 5 9 45, 25 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি অ্যান্সার পাবো 12.5। একটি জলধার দুটি নল যথাক্রমে 2 লিটার পার মিনিট 3 লিটার পার মিনিটে ভর্তি করে, তৃতীয় নলটি 6 লিটার পার মিনিটে খালি করে। এখন বলছে জলধারের ধারণ ক্ষমতা 100 লিটার, মানে ক্যাপাসিটি 100 লিটার, এটি সম্পূর্ণ জলপূর্ণ রয়েছে, সম্পূর্ণটা ভর্তি রয়েছে। যদি 3টি নল একসাথে খোলা হয় তখন জলধারটি খালি করতে মোট কত সময় লাগবে সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো প্রথম নলে কি 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করতে পারে, তার মানে কি 1 মিনিটে যতটা পরিমাণ কাজ হয় একক সময়ে যে পরিমাণ কাজ হয় সেটা হলো এফিসিয়েন্সি। তাহলে ফার্স্ট নলের এফিসিয়েন্সি আমি বলতে পারি যে ভর্তি করে প্রথম নলটা, তার এফিসিয়েন্সি হলো 2, এটা হলো এফিসিয়েন্সি গেল। সেকেন্ড নলের এফিসিয়েন্সি হলো 3, আর যেটা খালি করে সেটার এফিসিয়েন্সি হলো 6, খালি করার জন্য এখানে মাইনাস দিয়েছি, ক্লিয়ার। তাহলে টোটাল 100 লিটার জল তো ভর্তি করবে, 100 টনের ক্যাপাসিটি, মানে এটাই ক্ষমতা, তাহলে টোটাল ইউনিট কাজকে আমি নিব 100। তাহলে এখন বলছে টোটাল টাইম কত লাগবে, এখন বের করে নাও। টাইম লাগবে 100 টোটাল ইউনিট কাজ ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি, কিন্তু এফিসিয়েন্সি দুটো ভর্তি করে একটা খালি করে। দেখো যেটা ভর্তি করে দুটো মিলে কত এফিসিয়েন্সি হয় 5, আর যেটা খালি করে তার এফিসিয়েন্সি আলটিমেটলি -6, তাহলে -1 হলো এফিসিয়েন্সি, আলটিমেটলি -1 টোটাল, টোটাল এফিসিয়েন্সি হলো -1, -1 খালি করবে, তার মানে 100 মিনিট টাইম লাগবে খালি করতে, -1 খালি করবে, অপশন সি। 2x স্কয়ার 4x = 30 সমীকরণের বীজগুলি কত? তার মানে সমাধান করলেই হবে। তাহলে দেওয়া রয়েছে 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 30 ইকুয়াল টু 0, সমান সমান এই পাশে আনলাম তাই মাইনাস হয়ে গেল। দেখো দুগুলো 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, এটা হলো একচলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ ঘাত 2। তাহলে একে সলিউশন করে নিশ্চয়ই আমরা দুটো ভ্যালু পাবো x এর, সেই দুটো ভ্যালুই মানে বীজ, সেই দুটো বীজের মান আমাকে নির্ণয় করতে বলেছে। দুটো বীজ কিভাবে মিডিল টার্ম করে দাও, 15 কে যদি আমরা ভাঙি তাহলে 3 5 15, 5 × 3, আমাকে বানাতে হবে 2 বিয়োগ করে, তাহলে 5 বিয়োগ 3 করলেই 2 আসে, তার মানে এই 2 এর জায়গায় আমি লিখতে পারি 5 - 3। এখান থেকে আমি বলতে পারি x এর ভ্যালু হবে +5, এর সঙ্গে প্লাস গুণ করো, প্লাসে প্লাসে প্লাস +5, চিহ্নটা ওই পাশে যাবে -5, যেহেতু সমান সমান ওই পাশে যাবে। একই রকম ভাবে আরেকটা মান পাবো, সেটা হবে কি প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে -3 সমান সমান পিছনে +3, তাহলে -5 আর 3 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন সি। নিচের কোনটি হ্রাসযোগ্য ভগ্নাংশ, নিচের কোনটি কাটাকাটি যাবে সেটাই হলো কথা। 77 আর 22 তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা যাবে কাটাকাটি, যাবে 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 105/112, 7 15 105, 7 15 105, 7 কে 7, 4 42, 6 7 42, তাহলে 15/16, তার মানে আমাদের ভাগগুলো আর চেক করার দরকার নেই, অপশন বি হবে সঠিক উত্তর। আপনি যদি 100 টাকা বার্ষিক 40% জটিল সুদ বা যা প্রতি মাসে 3 মাস অন্তর এমন খাতে রাখেন, তবে 1 বছর পর আপনি কত টাকা পাবেন? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 100, কিন্তু এটা ত্রৈমাসিক হারে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক দিলে দুটো জিনিসকে আমাকে ঠিকঠাক করে নিতে হবে, একটা হলো টাইম, একটা হলো রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো 3 মাস অন্তর 1 বছর হলে পরে, তাহলে 3 মাস, এই যে 3 মাস, এই যে 3 মাস, এই যে 3, আলটিমেটলি কত, 3 4 12 মাস, তাহলে 12 মাসে তো 1 বছর, তার মানে কি ইনস্টলমেন্ট হিসেবে ভাবো, তাহলে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, মানে ইয়ার নিতে হবে আমাদের, 4 ইয়ার নিয়ে অঙ্ক করতে হবে। কেন রেট অফ ইন্টারেস্ট কত, 40%, 40% বাৎসরিক, তাহলে 12 মাসের জন্য 40%, 10 হবে, 1 মাসের জন্য কত হবে 40/12, কেউ 3 মাস অন্তর, 3 4 12, 4 10 40, এবার তোমরা হিসাব করতে পারো, মুখোমুখি করতে পারো, আর এর মান
10%। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমাকে টাইমটাকে ঠিক করতে হবে আর রেট অফ ইন্টারেস্ট থেকে ঠিক করে নিতে হবে। এবার তোমরা পাতি যেভাবে তোমরা কম্পোনেন্ট অঙ্ক করি সেইভাবেই করবো। 10% মানে ভগ্নাংশ আকারে করি ফর্মে 1/10 বিভিন্নভাবে করা যায়। তাহলে 10 যদি আমাদের প্রিন্সিপাল হয় তাহলে উপরে 1 এলো ইন্টারেস্ট, তাহলে 10 এর সঙ্গে 11 যোগ করলে হবে আমাদের অ্যামাউন্ট। প্রিন্সিপাল আমাদের 10 আর উপরেরটা ইন্টারেস্ট 1, তাহলে অ্যামাউন্ট হবে 10 এর সঙ্গে 1 যোগ করো 11। কত বছর বলেছে? 4 বছর। 10 এর 10 টু দি পাওয়ার 4 করতে হবে, তাহলে একটা 1 4টা শূন্য, আর 11 টু দি পাওয়ার 4 তাহলে 14641, 11 টু দি পাওয়ার 4 মানেই হলো 14641। তাহলে দেখো আমাকে আনতে হবে 100 মান, তাহলে 100 মান আনতে গেলে এই রাশিটিকে কত দিয়ে গুণ করলে 100 আসে? 1/100 দিয়ে। তাহলে এই দুটো শূন্য কাটাকাটি যাবে শেষের, তাহলে 100 পড়ে থাকবে। তার মানে এই পাশে আমি 100 দিয়ে গুণ করলাম, যেহেতু আমাদের প্রিন্সিপাল ছিল 100 তাই জন্য আমাকে 100 আনতে হবে। তার মানে 14641 কেও 100 দিয়ে 1/100 দিয়ে গুণ করতে হবে। 641 কে 1/100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? 14641, দুটো শূন্য, তাহলে পিছন থেকে 2 ঘর পর 146.41। এটাই হবে এই অঙ্কের সঠিক উত্তর, এটাই আমাদের অ্যামাউন্ট। আশা করি বোঝা গেল। যেহেতু আমাদের 4টা শূন্য বেরিয়েছে কিন্তু আমাদের প্রিন্সিপাল তো 100, 100 আনার জন্য কি করতে হবে? তাহলে দুটো শূন্য কাটতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে বা 1/100 দিয়ে গুণ করতে, সেটাই করলাম। এক পাশে করলে এই পাশে অঙ্কে করে নিতে হবে সেই কাজটাই। তাহলে এই পাশেও গুণ করে দিলাম, তাহলে দুটো শূন্য পিছন থেকে 2 গেল, 146.41 হলো এই অঙ্কের সঠিক উত্তর দাঁড়ালো অপশন বি। অনুশ্রী যশমতের চেয়ে 11 বছর ছোট। এখন থেকে 15 বছর পর যশমতের বয়স অনুশ্রীর বয়সে 3 গুণ হবে। যশমতের বর্তমান বয়স কত? তাহলে অনুশ্রী আর যশমত, অনুশ্রী যশমতের চেয়ে 11 বছরের ছোট, তাই যশমতের বয়স যদি x ধরি তাহলে অনুশ্রীর বয়স হবে x - 11। এখন থেকে 15 বছর পর যশমিতের বয়স, তাহলে 15 বছর পর যশমিতের বয়স কত দাঁড়াবে? x + 15। এখন কন্ডিশনে প্রশ্নে বলা হয়েছে 15 বছর পর যশমিতের বয়স অনুশ্রীর বয়সের বর্তমান বয়সের 3 গুণ হবে। তাহলে অনুশ্রীর বর্তমান বয়স তো x - 11, তার 3 গুণ হবে যশমতের এখনকার বয়স, মানে x + 15। তাহলে এখান থেকে আমরা পাবো 3x - 33 x + 15। 3x টাই পাশে গেলে 2x, 5 3 8 3 1 4, তাহলে x এর মান আমরা পাবো এখান থেকে 24। তাহলে x কার ভ্যালু ধরেছিলাম? যশমতের বর্তমান বয়স x ধরেছিলাম, সেটাই তো বের করতে বলেছে। তাহলে 24 ইয়ার হবে যশমতের বর্তমান বয়স, তাহলে অপশন বি। তবে আজকে ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, আমরা সেগুলো সলভ করলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট বলে মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।